ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপুর সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের বিষয়ে পাঠদান করব। প্রথমে আসি আমরা এই করোনাকালীন ছুটির মধ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের কর্তৃক যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে হলো এপ্রিল মাসের 7 তারিখ থেকে অনলাইনে শ্রেণী কার্যক্রম, যে সকল শিক্ষার্থীদের অভিভাবক আর্থিক সমস্যায় পড়েছে তাদের তালিকা প্রণয়নের জন্য কার্যক্রম গ্রহণ, এবং যে সকল শিক্ষার্থী বা অভিভাবক করোনায় আক্রান্ত বা করোনা সাসপেক্টেড তাদেরকে উদ্ধার করার জন্য কলেজ কর্তৃপক্ষ কর্তৃক রেস্কিউ টিম গঠন, এবং আমাদের এই সমস্ত তথ্য দেওয়ার জন্য আমাদের স্যারদের মোবাইল নাম্বার সরবরাহ করা হয়েছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, বাড়িতে আছো এবং পাঠে মনোযোগী আছো। এবার আসি আমাদের একাদশ শ্রেণীতে আমরা পড়েছি প্রথম পত্র, আর দ্বাদশ শ্রেণীতে পড়ব ভূগোল দ্বিতীয় পত্র। এর মধ্যে তোমাদের মোট 10টি অধ্যায় রয়েছে এবং দ্বাদশ শ্রেণীতে মোট 2টি পরীক্ষা সম্পন্ন হয়। একটি হলো পাক নির্বাচনী পরীক্ষা, আর একটি হলো নির্বাচনী পরীক্ষা। পাক নির্বাচনী প্রথম থেকে সপ্তম পর্যন্ত এই 7টি অধ্যায় তোমাদের জন্য নির্ধারিত করেছি। প্রথম অধ্যায় মানব ভূগোল, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, তৃতীয় অধ্যায় বসতি ভূগোল, চতুর্থ অধ্যায় কৃষি, পঞ্চম অধ্যায় কৃষি খনিজ ও শক্তি সম্পদ, ষষ্ঠ শিল্প, সপ্তম অধ্যায় পরিবহন ও যোগাযোগ। এছাড়াও দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার জন্য রয়েছে অষ্টম অধ্যায় বাণিজ্য, নবম অধ্যায় দূষণ দুর্যোগ, দশম অধ্যায় মানচিত্র অভিক্ষেপ, এবং প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায়ের পুনরায় আলোচনা। এবার আসি আমরা আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় মানব ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি আমাদের শিক্ষণফল কি আছে। প্রথমে আছে মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখা বর্ণনা করতে পারবে, এবং এর বিষয়বস্তু হলো মানব ভূগোল, ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখা। তারপর হলো মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, এবং বিষয়বস্তু হলো মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। তারপর হলো পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা করতে পারবে, এবং বিষয়বস্তু হলো পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ যেমন দেশ ও মহাদেশ পরিচিতি। তারপর আছে শিক্ষণফল হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল বর্ণনা করতে পারবে, আর বিষয়বস্তু বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। তারপরে ব্যবহারিক আছে দেশ ও মহাদেশ ভিত্তিক মানচিত্র অঙ্কন করতে পারবে, বাংলাদেশের মানচিত্রে প্রশাসনিক অঞ্চল প্রদর্শন করতে পারবে। আবার বিষয়বস্তুর মধ্যে আছে ব্যবহারিক দেশ ও মহাদেশ ভিত্তিক মানচিত্র অঙ্কন বা বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল প্রদর্শন। তাহলে আসি আমরা যে আমাদের বিষয়বস্তুগুলো কি আছে দেখি। মানব ভূগোল এর মধ্যে আছে ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখা। তারপর হলো মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, তারপর হলো
পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ দেশ ও মহাদেশ পরিচিতি। তারপর বাংলাদেশ প্রশাসনিক অঞ্চল, তারপর ব্যবহারিক দেশ ও মহাদেশ ভিত্তিক মানচিত্র অঙ্কন এবং বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল প্রদর্শন। প্রথমে আসি আমরা ভূগোল। আমরা একাদশ শ্রেণীতে পড়েছি ভূগোল কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় স্থান ও সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ ও পরিবেশের সাথে যে আন্তঃসম্পর্ক আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। আমরা আবার বলছি, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে সময় এবং স্থানের পরিপ্রেক্ষিতে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে। তাহলে এখানে চারটি মৌলিক বিষয়: স্থান, সময়, পরিবেশ এবং মানুষ। আমরা জানি পৃথিবীর সমস্ত কর্মকাণ্ডে মানুষ কেন্দ্রিক। এজন্য মানুষের কর্মকাণ্ড অতীত কী হয়েছে, ভবিষ্যৎ কী হবে, বা পৃথিবীর বাংলাদেশের কী অবস্থা, বিশ্ব অন্যান্য অঞ্চলে কী অবস্থা এবং পরিবেশের কীভাবে খাপ খায়, এই বিষয়গুলো আমরা ভূগোলে আলোচনা করি। সে আলোকে ভূগোলের শাখা, প্রধান শাখা হলো দুইটি, এবং প্রাকৃতিক ভূগোল আর হলো মানবিক ভূগোল। আমরা এখন মানবিক ভূগোল সম্পর্কে দেখি। মানব ভূগোল কাকে বলে? মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তা হলো মানব ভূগোল। বলছে মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তা হলো মানব ভূগোল। ফরাসি ভূগোলবিদ দিদাল দা লাব্লাসকে এই মানব ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। এখন দেখি আমরা মানুষ পারিপার্শ্বিক পরিবেশ। এখানে পারিপার্শ্বিক পরিবেশ বলতে আমরা যে প্রাকৃতিক পরিবেশ এবং মানবিক পরিবেশ, এই দুটো বিষয়। আমরা প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে যদি আমরা মাটি, পানি, বায়ু, তারপরে বন জঙ্গল, পাহাড় পর্বত, গাছপালা এবং মানব পরিবেশের যে বিষয়গুলো আছে, যে মানুষের বসতির ধরন কেমন হবে, কৃষিকাজ, অর্থনৈতিক কর্মকাণ্ড, পরিবহন, নগর ব্যবস্থাপনা, এই সমস্ত কিছু, মানুষের আবাসস্থল, এই সকল কিছু মিলে আমাদের এই খাপ খাওয়াতে হয়। আর এই সমস্ত কিছুই আমরা মানব ভূগোলে আলোচনা করে থাকি। আমরা আগেই বলেছি যে মানুষের সমস্ত কর্মকাণ্ড পরিবেশকে কেন্দ্র করে, এবং এই পরিবেশের সাথে ভিত্তি করে নির্ভর করে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। একটা নিমিত্তবাদ আর হলো সম্ভাবনাবাদ। নিমিত্তবাদ হলো মানুষের সকল কর্মকাণ্ড পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং মানুষ প্রকৃতির হাতে কেড়ে আনক। হিপোক্রেটিস সর্বপ্রথম এই মতবাদটি প্রকাশ করেন। এখানে মূল বিষয় হলো যে আসলে মানুষ প্রকৃতির কাছে অসহায়, মানুষ কিছুই করতে পারে না। যেমন যদি কখনো ঘূর্ণিঝড় হয়, আমরা বসে থাকি, ঘূর্ণিঝড়ের যেন ক্ষয়ক্ষতি কম হয়, আমরা রেস্কিউ টিম করি। এখানে কিন্তু মানুষ প্রকৃতি অসহায়। ভূমিকম্প হলে আমরা উদ্ধার কাজ করি, আগে আমরা প্রেডিক্ট করতে পারি না কখন ভূমিকম্প হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মানুষ প্রকৃতির হাতে নির্ভরশীল। আর সম্ভাবনাবাদ, যেটা প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষ তার প্রয়োজনীয় সম্ভাবনাকে গ্রহণ করে। এখানে হলো মানুষ তার জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিবেশকে বশীভূত করে। যদি আমি দেখি নদী বাঙ্গন একটি কার্যক্রম, আমরা কিন্তু মানুষের নদী শাসন বা নদীতে বাঁধ প্রদান করার মাধ্যমে আমরা নদী বাঙ্গনকে রোধ করতে পেরেছি কোনো কোনো অঞ্চলে। তাহলে এখানে হলো সম্ভাবনাবাদ। তাহলে আমরা দেখলাম দুটো বিষয়, একটা হলো কোনো কোনো ক্ষেত্রে মানুষ পরিবেশ নির্ভরশীল, আবার অনেক ক্ষেত্রে মানুষ পরিবেশকে তার প্রয়োজনে নিয়ন্ত্রণ করে। এটি হলো নিমিত্তবাদ ও সম্ভাবনাবাদ। তারপর হলো আমরা মানব ভূগোলের ক্ষেত্র বা পরিধি।
আমরা এখানে বলতে চাচ্ছি ক্ষেত্র বা মানব ভূগোল কোন বিষয়ে কতটুকু আলোচনা করবে, এটা হলো ক্ষেত্র বা পরিধি। প্রথমে আসি আমরা জনগোষ্ঠীর অবস্থান ও বিন্যাস, জনগোষ্ঠীর কাঠামো গঠন বিন্যাস, বৃদ্ধি, স্থান, সংকুলান, সমস্যা, জনবসতি ও গৃহায়ন, জনবসতির বিন্যাস, তারতম্য ও পরিকল্পনা, মানব সমাজ ও সংস্কৃতি বিস্তার ও পার্থক্য, মাছ উৎপাদন ও উপজীবিকা। এক্ষেত্রে যেমন আমরা পৃথিবীতে যে মানব গোষ্ঠী আছে, যে পৃথিবীর যে আমরা দেখি কোথাও দ্রাবিড়, নিগ্রো, এবং এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের আচার আচরণ করে, এদের শারীরিক গঠন ভিন্ন। এখন আমরা দেখি যে বিশ্বের দিকে তাকাই, নিরিখ অঞ্চলের যে তাপমাত্রা, ওই অঞ্চলে মানুষ বেশি পরিশ্রম আবার করতে পারে না, আবার শীত প্রধান অঞ্চলে মানুষ বেশি পরিশ্রম করতে পারে। তাহলে এই যে পৃথিবী বেশি মানুষ বিশ্বব্যাপী মানুষ অবস্থান, বিন্যাস এবং কোথায় কী হচ্ছে, কোথায় কোথায় কৃষিকাজ হবে, কোথায় শিল্পায়ন হবে, এই সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করতে পারি। এবং আমাদের গ্রহ বাড়িটা কী দেওয়া হবে, জনবসতির কী দেওয়া হবে, কোথায় কী দেওয়া হবে, সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করতে। তারপর এখানে মানবের সমাজের সংস্কৃতি সম্পর্ক। সংস্কৃতি বলতে আমরা বুঝি মানুষের তার অর্জিত আচরণ, মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত যে আচরণ করে থাকে তাই তার সংস্কৃতি। এই সংস্কৃতি হলো তার ভাষা, ধর্ম, চিন্তা চেতনা, এই সমস্ত কিছুই তার সংস্কৃতির অংশ। তার মানুষের উপজীবিকা, মানুষ তার অর্থনৈতিক কার্যক্রম থাকে, কেউ কৃষিকাজ করে, কেউ শিল্পায়ন করে, কেউ সামাজিক কাজ করে, কেউ সেবা প্রদান করে। এই ধরনের কাজকে বলে আমরা মানুষের এই কাজকে আমরা 4 অর্থনৈতিক কর্মকাণ্ড বলি। প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর হলো পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য। যে বিশ্বব্যাপী পরিবহন, কোথায় আমরা দেখি কোথায় নদীপথ, কোথায় সড়ক পথ, কোথায় রেলপথ, কোথায় বিমানপথ, অর্থাৎ যেখানে যে ধরনের পরিবহন ব্যবস্থার সুবিধা সেখানে সেই পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়াও জনসংখ্যার বিচরণ, স্থানান্তর, অভিগমন। আমরা জানি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, এবং এই গমন 2 প্রকার, একটা হলো আন্তর্জাতিক অভিগমন, আর হলো আভ্যন্তরীণ অভিগমন। যখন এক নির্দিষ্ট স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে যাবে তখন আমরা তাকে বলবো আন্তর্জাতিক অভিগমন। আর যখন একটি দেশের মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষ স্থানান্তরিত হবে তখন আমরা তাকে বলবো অভ্যন্তরীণ অভিগমন। এছাড়া জনপ্রশাসন, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা ও ভূ রাজনীতি, এই সকল কিছু। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক বৈদেশিক নিরীক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ইত্যাদি, এই সমস্ত কিছু মানব ভূগোলের ক্ষেত্র বা পরিধি। এবার আসি আমরা মানব ভূগোল পাঠের বিষয়বস্তু। মানুষ, পরিবেশ, সংস্কৃতি ও সভ্যতা, মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ড, জনসংখ্যা ও জনপদ, অঞ্চল, সমাজ, বসতি, পরিবহন ও যোগাযোগ, দূষণ ও দুর্যোগ, ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্প, খনিজ ও শক্তি সম্পদ। তাহলে প্রথমে দেখি আমরা এখানে যে মানব ভূগোলের বিষয়বস্তুর মধ্যে আছে মানুষ, অর্থাৎ মানুষ হলো সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু। তারপর পরিবেশ, মানুষ তার পরিবেশকে কাজে লাগায়। তারপরে এবং সংস্কৃতি ও সভ্যতা, আমাদের জানি আমাদের মানুষের যখন কৃষি ব্যবস্থা শুরু হয় তখন মানুষ কোথাও স্থায়ীভাবে বসবাস করতে শুরু হয়, তখনই মানুষের সভ্যতার বিকাশ শুরু হয়েছে। এবং মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ড, জনসংখ্যা, জনপদ, অঞ্চল, এই সমস্ত কিছু আমরা এই মানব ভূগোলে বিষয়বস্তুর মধ্যে পড়েছে। তারপরে শাখা, এখানে আসলে যে আমরা বলেছি ভূগোলের প্রধান শাখা হলো 2টি, একটি হলো প্রাকৃতিক ভূগোল, আরেকটি হলো মানব ভূগোল। এই মানব ভূগোলের মধ্যে অনেকগুলো শাখা রয়েছে। তারপর উল্লেখযোগ্য হলো সাংস্কৃতিক ভূগোল। ভূগোলের মানব ভূগোলের যে শাখা মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সাংস্কৃতিক ভূগোল।
তারপরে জনসংখ্যা ভূগোল। মানব ভূগোলের যে শাখায় মানুষের জন্ম, মৃত্যু, অভিগমন, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি তাকে বলা হয় জনসংখ্যা ভূগোল। তারপর হলো বসতি ভূগোল। মানব ভূগোলের যে শাখায় মানুষের বসতির ধরন, বসতির বিন্যাস, বসতি উপকরণ এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় তাকে বলা হয় বসতি ভূগোল। বসতি ভূগোলে আবার দুটি শাখা রয়েছে, একটা হলো নগর বসতি, আরটা হলো গ্রামীণ বসতি। অর্থনৈতিক ভূগোল। ভূগোলের যে শাখায় মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ড আলোচনা করা হয় তাকে বলা হয় অর্থনৈতিক ভূগোল। তারপরে ঐতিহাসিক ভূগোল। মানব ভূগোলের যে শাখায় ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বিচার বিশ্লেষণ এবং প্রেক্ষাপট আলোচনা করা হয় তাকে বলা ঐতিহাসিক ভূগোল। রাজনৈতিক ভূগোল। আমরা ভূ রাজনৈতিক বিষয়গুলো ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় রাজনৈতিক ভূগোল। আঞ্চলিক ভূগোল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শ্রেণীবিন্যাস, আঞ্চলিক শ্রেণীর তারতম্যগুলো ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় আঞ্চলিক ভূগোল। তারপরে সামাজিক ভূগোল। মানুষের সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক বৈশিষ্ট্য ইত্যাদি মানব ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয়। তারপরে নগর ভূগোল। মানব ভূগোলের যে শাখায় নগর প্রশাসন, নগর আবাসন ইত্যাদি আলোচনা করা হয় তাকে বলা হয় নগর ভূগোল। তারপর হলো পরিবহন ভূগোল। ভূগোলের যে শাখায় পরিবহনের ধরন, পরিবহন গঠন নিয়ামক এবং বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা ইত্যাদি আলোচনা করা হয় তাকে বলা হয় পরিবহন ভূগোল। তারপর চিকিৎসা ভূগোল। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে যে রোগের প্রাদুর্ভাব, অঞ্চলভিত্তিক যে রোগ বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলি চিকিৎসা ভূগোল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে কলেরা চিকিৎসা কেন্দ্র একটা বাংলাদেশে আছে এবং এরকম বিশেষ কেন্দ্রে বিশেষ অঞ্চলে বিশেষ ধরনের রোগের সৃষ্টি হয়, এই সব কিছু আমরা মানব ভূগোলের দিকে আলোচনা করে। তারপরে প্রশাসনিক ভূগোল। প্রশাসনিক কাঠামো, যে একটি দেশের প্রশাসনিক ব্যবস্থা কি হবে, যে কেন্দ্রীয় অঞ্চল, তারপরে প্রশাসনিক অঞ্চল, অথবা বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি বিভাগ, জেলা, তারপরে হলো জেলা, ইউনিয়ন, এই সমস্ত কিছু ভূগোলের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় প্রশাসনিক ভূগোল। তারপরও জেন্ডার ভূগোল, যে আমাদের মানব ভূগোলের যে শাখায় যে আমাদের জেন্ডার ভিত্তিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় জেন্ডার ভূগোল। তাহলে আমরা এতক্ষণ ভূগোলের শ্রেণীবিভাগ আলোচনা করেছি। এবার আসি আমরা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। এখানে দেখি আমরা কেন মানব ভূগোল পাঠ করব। এই বিষয়ের মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় হলো আমরা মানব জাতির উদ্ভব, বিকাশ, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারব। এছাড়া জনসংখ্যা অভিগমন এর কারণ, ধরন ও প্রভাব এবং বিশ্বব্যাপী জনসংখ্যার তারতম্য, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির ধরন, এই সমস্ত কিছু আমরা এই মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। এছাড়াও কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক, বিশ্বব্যাপী ধান, গম, আখ, চায় উৎপাদন, নিয়ামক, বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারি। এছাড়াও বাণিজ্যের প্রকৃতি ও আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের বিষয়ে জানতে পারি। এছাড়াও মানবসৃষ্ট দূষণ ও দূষণ রোধের উপায়, দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক। আমরা জানি যে পরিবেশ দূষণ, এর মধ্যে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এই সমস্তগুলো আমাদের জনজীবনকে বিপর্যস্ত করেছে। আমরা এগুলো কারণ এবং প্রতিরোধ করার সম্পর্কে জানতে পারি। এছাড়াও যে দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্ক, এগুলো আমরা জানতে পারি। তারপরে
পরিবহন ও ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। বিশ্বব্যাপী খনিজ শিল্প ও শক্তি সম্পদ, যে আমাদের যে খনিজ সম্পদগুলো আছে, খনিজ তেল, তারপরে আমাদের বিভিন্ন করে কয়লা খনি, এবং আমাদের এই বিষয়গুলো বিশ্বের কোন কোন অঞ্চলে এই খনিজ সম্পদগুলো আছে, এবং একই সাথে বাংলাদেশের খনিজ সম্পদগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ ও বিশ্বের প্রধান শিল্প উৎপাদন ও বন্টন, এবং বিশ্বের আমরা কোন অঞ্চলে কেন শিল্প গড়ে ওঠে, এবং বিশ্বের প্রধান প্রধান শিল্পোৎপাদন অঞ্চলগুলো কোথায় কোথায় বিস্তৃত, এবং বিশ্বের যে আমরা যে লৌহ ইস্পাত শিল্প, তারপরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, ওষুধ শিল্প, পাট শিল্প, চা শিল্প ইত্যাদি সম্পর্কে আমরা বাংলাদেশে বিশ্বব্যাপী জানতে পারি। মোট কথা হলো, মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশ এবং বিশ্বব্যাপী কোথায় কি হয়েছে এবং কোথায় কোথায় মানুষের প্রভাব কীরকম হচ্ছে, মানুষ কোথায় কী ভূমিকা রাখতেছে, এই সমস্ত কিছু জানতে পারি। তাহলে আমাদের মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। এবার আসি আমি আমাদের শিক্ষণফল কী ছিল আর আমরা কি বিষয়বস্তু আলোচনা করেছি। প্রথম শিক্ষণফল ছিল মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা বর্ণনা করতে পারবো। তাহলে আমরা আলোচনা করেছি মানব ভূগোল কি, মানব ভূগোলের ক্ষেত্র বা পরিধি, বিষয়বস্তু এবং শাখাগুলো আলোচনা করেছি। আমাদের শিক্ষণফলের সাথে বিষয়বস্তুর মিল রয়েছে, অর্থাৎ আমরা শিক্ষণফলের যেগুলো ছিল আমরা ওগুলো বিস্তারিত আলোচনা করেছি। তাহলে তোমরা ঠিক এই আলোকে তোমরা বাসায় বসে পাঠটা প্রস্তুত করে ফেলবে। তারপরে ছিল মানব ভূগোল পাঠে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আমরা এখানে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেছি। সুতরাং তোমরা এই শিক্ষণফল আলোকে বিষয়বস্তু অনুধাবন করে বাসায় পাঠদান সম্পন্ন করবে, এবং এই আলোকে বাড়িতে বসে বসে এই বিষয়গুলো তোমরা পড়াশোনা রেডি করে ফেলবে। যেমন মানব ভূগোল বলতে কি বোঝো, তারপরে মানব ভূগোলের বিষয়বস্তুগুলো একটি প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করো, বিভিন্ন শাখার সামাজিক বিজ্ঞান ও অর্থনৈতিক সাথে সম্পর্ক আলোচনা করো। এখানে আমি বলতে চাচ্ছি মানব ভূগোলের শাখাগুলো আছে, যেমন বসতি ভূগোল, নগর জনসংখ্যা ভূগোল, অর্থনৈতিক ভূগোল বা সামাজিক ভূগোল, এগুলোর সাথে যে আমাদের সামাজিক বিজ্ঞান ও অর্থনীতির একটা সম্পর্ক আছে, এই সম্পর্কে তোমরা আলোচনা করবে। তারপর হলো মানব ভূগোলের আওতাভুক্ত পরিধি একটি চকের মাধ্যমে দেখাতে হবে। তারপর হলো মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করবে। তাহলে এই হলো আমাদের এই বিষয়গুলো তোমরা বাসায় বসে সম্পন্ন করবে। তারপরে আমাদের এখানে 8টা অংশ আছে, 2টা বিষয়। যে বিষয়টা হলো যে পৃথিবীর প্রধান প্রধান রাজনৈতিক অঞ্চল ও দেশ মহাদেশ পরিচিতি। এখানে আমাদের এই পাঠে আছে অঞ্চল কি, এখানে অঞ্চল বলতে বোঝায় সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় সহমর্মিতা দেখা যায় তখন তাকে অঞ্চল বলে। এবং রাজনৈতিক অঞ্চল হলো রাজনৈতিক পরিচিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকে রাজনৈতিক অঞ্চল বলে। এবং রাষ্ট্রটি হচ্ছে বর্তমান বিশ্বের মূল রাজনৈতিক অঞ্চল। রাজনৈতিক অঞ্চলের মূল উপাদান রাষ্ট্রটি, একটা হলো রাজনৈতিক ভূগোল উপাদান
পাঁচটি: অবস্থান, অভিগম্যতা, আয়তন, আকৃতি, সীমানা। আর রাজনৈতিক উপাধির মধ্যে রয়েছে সার্বভৌমত্ব ও সরকার। এবার আসি আমরা যে বিভিন্ন রাজনৈতিক শ্রেণীবিভাগ, একে নামী অঞ্চল, যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যে সকল রাজনৈতিক অঞ্চলে কেবল নাম পরিচয় রয়েছে তাদেরকে নামী অঞ্চল বলে। যেমন বিভিন্ন দেশের মহাদেশ বা মহাদেশের নামী অঞ্চল। এর মধ্যে যেমন আমরা জানি পৃথিবীর 7টি মহাদেশ: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অশেনিয়া ও অ্যান্টার্কটিকা। তারপর মহাদেশ অংশ বিশেষ বা আন্তঃমহাদেশীয় অঞ্চলসমূহ, যে মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরেশিয়া, ভূমধ্যসাগর, এশিয়া প্যাসিফিক অঞ্চল, তারপরে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, এগুলোকে বলা হয় অংশ বিশেষ বা আন্তঃমহাদেশীয়। এগুলো সবই হলো নামী অঞ্চল। তারপর রাষ্ট্রীয় অঞ্চল। রাষ্ট্রীয় অঞ্চল বলতে রাষ্ট্রীয় অঞ্চলের মৌলিক ভিত্তি হলো দেশ বা রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে ভূভাগের এবং মানব গোষ্ঠীর এমন একটা অংশ যা একটি নির্দিষ্ট ও অখণ্ড একক বিশেষ। এবং রাষ্ট্রীয় অঞ্চল 5টি: উপনিবেশ, স্বশাসিত কমনওয়েলথ, অধিরাজ্য বা ডোমিনিয়ন, বাফার স্টেট বা নোম্যান্স ল্যান্ড, তারপর হলো কনফেডারেশন। এবার আসি রাষ্ট্রীয় অঞ্চলের মধ্যে উপনিবেশ। কোনো স্বাধীন রাষ্ট্র দ্বারা শাসিত দেশ, যা সাধারণত পরাধীন দেশ হিসেবে পরিচিত, তাদেরকে বলা হয় উপনিবেশ অঞ্চল। যেমন বর্তমানে সাধারণত বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো উপনিবেশ রয়েছে। তারপরে স্বশাসিত, আয়তনে বড় ও জনবহুল উপবেশগুলোর মধ্যে স্বায়ত্তশাসন লাভকারী অঞ্চলসমূহ হলো স্বশাসিত অঞ্চল, যেমন গ্রিনল্যান্ড। তারপর অধিরাজ্য বা ডোমিনিয়ন, স্বাধীন রাষ্ট্র তবে উপনিবেশিক রাষ্ট্রের ন্যূনতম রাজনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এদের মধ্যে ইংল্যান্ডের কিছুটা প্রভাব রয়েছে। তারপর হলো বাফার রাষ্ট্র। দুটি শক্তিশালী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রকে বাফার বা সংঘর্ষ রোধক রাষ্ট্র বলে। যেমন ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এগুলোকে বলা হয় বাফার রাষ্ট্র। কনফেডারেশন, কয়েকটি স্বাধীন রাজনৈতিক অঞ্চলের এক শিথিল বন্দরে আবদ্ধ রাষ্ট্রকে কনফেডারেশন বলে। পৃথিবীর একমাত্র কনফেডারেশন হলো সুইজারল্যান্ড। এবারে আমরা কিছু ম্যাপের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ব্যাখ্যা করব। প্রথমে আসি আমরা এশিয়া মহাদেশ, তারপরে হলো ইউরোপ মহাদেশ, তারপর হলো আফ্রিকা মহাদেশ, তারপর হলো দক্ষিণ আমেরিকা, হলো উত্তর আমেরিকা, তারপর হলো ইউরোপ, তারপরে এখানে আমরা ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশ, এবং এখানে পৃথিবী মানচিত্র পৃথিবীর 7টি মহাদেশকে দেখানো হয়েছে। এবার আসি বাংলাদেশ প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশ প্রশাসনিক অঞ্চলকে আমরা যদি বলি, বাংলাদেশ প্রশাসনিক কাঠামো হলো বিভাগ, তারপর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড। আমরা যদি বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, এই বিভাগগুলি হলো ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম, এবং জেলা হলো 64, এবং তারপরে প্রশাসনিক অঞ্চল হলো উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, আলোচনা করেছি আমরা, শিক্ষণফল ছিল হলো পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো আমরা বিষয়বস্তু আলোচনা করেছি পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ, দেশ ও মহাদেশ পরিচিতি, এবং শিক্ষণফল ছিল বাংলাদেশ ভৌগোলিক অবস্থান, পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল বর্ণনা করতে পারবে। এখানে আমরা বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল ব্যাখ্যা করেছি। তাহলে আমাদের এখানে এই শিক্ষণফলের যে বিষয়গুলো আমাদের বাসায় বসে করতে হবে, যে পৃথিবীর 7টি মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও, তারপরে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে জেলাগুলো চিহ্নিত করা, এবং
রাজনৈতিক অঞ্চলের উপাদান ও শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা বাসায় বসে এই বিষয়গুলো শিক্ষণফল আলোকে বিষয়বস্তু অনুধাবন করে এবং যে প্রশ্নগুলো দিয়েছি বাসায় বসে বসে হোমওয়ার্ক করবে। তাহলে আমরা যেই এবং তোমার যদি কোনো মতামত থাকে তোমরা আমাদের ফেসবুক পেজে মতামত পাঠাতে পারবে। ধন্যবাদ।